স্ক্রিনটা শেয়ার করছি, দেখা যাচ্ছে কিনা বলবে। দেখা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে নাটকের গান। গানগুলো থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে, সেই জন্য গানগুলো একটু ভালো করে মুখস্থ রাখতে হবে। গানগুলোর কথা আগে একবার বলেছিলাম, সম্ভবত তোমরা কি ছিলে ক্লাসে? না, ছিলাম না। ছিলেন। তো গানগুলো হচ্ছে, আমি যখন প্রিভিয়াস ইয়ার প্রশ্ন করি তখন 2-3টি প্রশ্ন পেয়েছিলাম। একটা হচ্ছে ক্রম, আরেকটা হচ্ছে গ্রুপে দিয়েছিলাম। অনেকে বলেছে ভুল, অনেকে ঠিক বলেছে যে ADE অ্যান্সার হয়েছে। তো সেই প্রশ্ন দিয়েছিলাম। এবং হচ্ছে গানগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এই জন্য, এখান থেকে 3-4 রকম 5 রকম প্রশ্ন আসতে পারে। তো ওখানে আমরা অনেকগুলো টাইপ পাবো। তো দেখে নিই শাহজাহান নাটকের প্রাথমিক কিছু তথ্য, সেগুলো একটু দেখে নিই। যেমন জননাটক থেকে এসেছিল যে জননাটকে মোট কতগুলো পরিচ্ছেদ রয়েছে, কতগুলো দৃশ্য রয়েছে। তো এখানেও দৃশ্য পাই, সেই জন্য কিন্তু আমরা এখানে মনে রাখবো যেখানে হচ্ছে 7, 5, 6, 7। এটা কত আছে সেটা? এটা সম্ভবত 6 আছে। 7, 5, 6, 7, 6, তাই না? কতগুলো আছে? 7 না, আমার মনে আছে 7, 5, 6, 7, 6। পঞ্চম দৃশ্য, হ্যাঁ 6, এটা 6 হবে কিন্তু। হ্যাঁ, এটা ভুল। আচ্ছা, তোমাদের কি এই নাটকের পিডিএফটা দিয়েছিলাম? হ্যালো সুতপা? না দাদা, এটা নেই তো। সেটা নেই, তো এটা আজকে দিয়ে দেবো। নাটকের পুরো কমপ্লিট নোট আছে এখানে। তো এটা হচ্ছে 7, 5, 6, 7, 6। কতগুলো হলো? 7, 5, 12, 6, 18, 18, 25, আর হচ্ছে 31। 31টি পরিচ্ছেদ কিন্তু এখানে আছে। গান আছে, আচ্ছা চরিত্র আছে। পুরুষ হচ্ছে 11 এবং স্ত্রী হচ্ছে 5জন আছে। স্ত্রী চরিত্র মানে মহিলা, মেয়ে চরিত্র। এবং গান আছে 9টি। উৎসর্গ কাকে করে এগুলো তো তোমরা জানো বেসিক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করে। ঘটনাকাল 1657 খ্রিস্টাব্দ থেকে 1662 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের ইতিহাসের কাল। অর্থাৎ আকবরের রাজত্বকালের শেষ সময় এবং ঔরঙ্গজেব এবং 4 ভাইয়ের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের সময়কালকে কিন্তু নিয়েছেন এই শাহজাহান নাটকের প্লট নির্মাণের জন্য। নাটকের মূল কথাবস্তু হলো শাহজাহানের বন্দিদশা এবং তার পুত্র চতুষ্টয়ের মধ্যে সিংহাসনের জন্য সংগ্রাম। দিলদারের পরিচয় জ্ঞাপক দানেশমন্দ শব্দটির অর্থ হলো ধর্মপরায়ণ বা পুণ্যাত্মা, ফার্সি শব্দ। এটা হচ্ছে ফার্সি শব্দ। শাহজাহান নাটকে শেক্সপিয়রের কিং লিওর নাটকের প্রভাব আছে বলে মনে করা হয়। কিং লিওর নাটকের ফুল চরিত্রের সঙ্গে শাহজাহানের দিলদার চরিত্রের সাদৃশ্য লক্ষ্য করা যায়। দিলদার চরিত্রটি কল্পনাপ্রসূত হলেও ইতিহাসের সঙ্গে একেবারে যোগসূত্রহীন নয়। রথীন রায় বলেছেন, দানিশমন্দ খানের আসল নাম হচ্ছে মোল্লা সাফিয়া-ই আজদি। তিনি চিকিৎসা ব্যবসায়ের জন্য পারস্য থেকে ভারতবর্ষে আসেন এবং শাহজাহানের চিকিৎসক নিযুক্ত হন। 7 বছর পরে তিনি মীরব কৃষি পদে উন্নীত হন। 1670 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ঐতিহাসিক যদুনাথ সরকারের মতে তিনি ঔরঙ্গজেবের মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন। ঔরঙ্গজেবের মন্ত্রিসভার সদস্য কিন্তু ছিলেন। এখানে দেখো কিছু চরিত্র দেওয়া আছে, কে কেমন চরিত্র। নাটক পড়তে গেলে সবসময় মনে রাখবে যে প্রত্যেকটি চরিত্রের বৈশিষ্ট্যগুলো কি কি। সেই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা ঠিকঠাক মনে রাখতে পারো বা একটা ধারণা রাখতে পারো, তাহলে কিন্তু তাদের সংলাপগুলো নির্ণয় করতে খুব সহজ হবে। সেই জন্য যখনই যে নাটক পড়বে, সেই নাটকের কথা বলার ধরনগুলো কীরকম আছে, সেটা উপন্যাস হোক, ছোট গল্প হোক, নাটক হোক, এবং তাদের কথাবার্তায় কি কি শব্দ আমরা পাচ্ছি, সেই শব্দগুলো, অথবা কার চরিত্রের পোস্টটা কেমন, যেমন কি ঔরঙ্গজেব রাজা, যশবন্ত সিং রাজা, জয়সিংহ রাজা, এবং সেনাপতি সৈন্যাধ্যক্ষেরা কারা, এই মীর জুমলা, তারপর হচ্ছে দিলির খাঁ, এরা হচ্ছে সেনাপতি এবং সৈন্যাধ্যক্ষ।
এবং এদের চরিত্রগুলো কীরকম আছে, যেমন দিলীর খাঁ একজন সৎ চরিত্র পাই আমরা। তারপর হচ্ছে জয়সিংহ, ইনি হচ্ছে কি, ইনি হচ্ছে কেমন নিকৃষ্ট একটা চরিত্র। নিকৃষ্ট কেন? কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে। তো এই চরিত্রগুলো কিন্তু পাই আমরা, তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। অর্ধ ঐতিহাসিক চরিত্র হচ্ছে মহামায়া, অনৈতিহাসিক দিলদার পিয়ারা, হাস্যরসিক চরিত্র হচ্ছে দিলদার পিয়ারা। যে চরিত্রে আদর্শবাদ দেখানো হয়েছে মোহাম্মদ, সোলেমান, মহামায়া। সূচনা আগ্রার দুর্গপ্রাসাদ, শাহজাহানের কক্ষ, শেষ দৃশ্য হচ্ছে আগ্রার প্রাসাদ অলিন্দ। নাটকের সূচনা ও সমাপ্তি উভয় অপরাহ্নকাল। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপরে চরিত্র তোমরা জানোই, শাহজাহান ভারতের সম্রাট, দারা শাহজাহানের পুত্র, দারা সোজা ঔরঙ্গজেব মোরাদ। তারপর হচ্ছে সোলেমান ও সিপার, এটা মনে রাখবে যে দারার দুজন পুত্র ছিল, তাদের নামগুলো কি দন্তা স দিয়ে, কিন্তু কি কি সোলেমান এবং সিপার। সোলেমান সিপার হচ্ছে দুই ভাই। মোহাম্মদ সুলতান, এ হচ্ছে ঔরঙ্গজেবের পুত্র। জয়সিংহ জয়পুরপতি, জয়পুরপতি এবং যশবন্ত সিংহ যোধপুরপতি। দিলদার ছদ্মবেশী জ্ঞানী দানেশমন্দ। জাহানারা শাহজাহানের কন্যা, নাদিরা হচ্ছে দারার স্ত্রী, পিয়ারা হচ্ছে সুজার স্ত্রী, জহরত উন্নিশা হচ্ছে দারার কন্যা। দারার হচ্ছে দুইজন পুত্র একজন কন্যা। মহামায়া হচ্ছে যশবন্ত সিংহের স্ত্রী। এগুলো হচ্ছে প্রাথমিক তথ্য। এবার আমরা এখানে পাচ্ছি 9টা গান। তো এই গানগুলো কিভাবে মনে রাখবো? গানগুলো কি বলতে পারবে যার মনে আছে যে এই পরপর এই গানগুলো আছে? সুরভি বা সুতপা বলতে পারবে? না দাদা, অনেক আগে পড়েছিলাম, ভুলে গেছি। স্মৃতি বলতে পারবে? এই জায়গাটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমরা এই যে নাটকগুলো পড়বো, সেই নাটকগুলোতে আমরা প্রচুর গান পাবো। সেটা হচ্ছে জগা নাটকে গান পাবো, তারপর হচ্ছে এই শাহজাহান নাটকে একে কি বলে সভ্যতাতে কয়েকটা গান আছে, ছোট ছোট গান। তারপরে হচ্ছে টিনের তলোয়ারে গান পাবো, নবাব নাটকে গান পাবো, অনেকগুলো গান পাবো। তো এই গানগুলো আমরা জমিদার দর্পণ আছে, জমিদার দর্পণে গান পাবো। এই গানগুলো কীভাবে মুখস্থ রাখবো? এখানে হচ্ছে আমরা বিভিন্ন রকম ট্রিক্স ইউজ করতে পারি, অথবা যে যার মতো করে করতে পারো। অনেকে আছে প্রথম যে অক্ষর সেটা দিয়ে করে, অনেকে আছে কিছু শব্দ দিয়ে করে। এইভাবে করা যেতে পারে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমি এই প্রথম শব্দগুলো দিয়ে করেছি। এখান থেকে নিয়েছি কি, এ জীবনে সেথা গিয়াছেন তিনি, সেথা গিয়াছেন, এ জীবনে সেথা গিয়াছেন, খাতায় লিখে নিও ভালো হবে। এ জীবনে সেথা গিয়াছেন আজি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এই যে 8টা গান কিন্তু মানে পুরোটা মুখস্থ। এবং আমি জানি শেষ গানটা হচ্ছে সইকে বা শোনাইল শ্যামনাম। শেষ গান কি? শেষ গান হচ্ছে শ্যামনাম। এখানে দেখো শ্যাম, শ্যামে কি তালব্য একার মধ্যাহ্ন শেষ, শেষ গান। তো এখানে শ্যাম নাম পাচ্ছি, মানে এখানে তালব্য পাচ্ছি, এদের মনে রাখবে যে এটা হচ্ছে শেষ গান। তাহলে কি পেলাম এখানে? এই জীবনে সেথা আজিয়াছি, এই জীবনে সেথা গিয়াছেন আজি সুখের লাগিয়া, অথবা এই জীবনে সেথা আজি এসেছি, ভুল বললাম, এই জীবনে সেথা আজি এসেছি। এখান থেকে নেবে এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এবং শেষ গানটা হচ্ছে কি, সই কে বা শোনাইল শ্যাম নাম। তো এইভাবে, আচ্ছা বুঝতে পারলে? বুঝতে পারলে? হ্যালো, বুঝতে পেরেছো কি বললাম? দাদা, শেষে আমার কেটে গেছিল কথা, আর একবার বলো তো। কেটে গেছে, মিনিট। আমি এখানে যেভাবে গানটা মুখস্থ করেছি সেটা হচ্ছে এই যে প্রথমের যে শব্দগুলো আছে সেটা নিয়ে আমি করেছি গানগুলো। 9টা গান আছে এখানে। হ্যালো। তো আমি, হ্যাঁ বলো। হ্যালো। হ্যালো, আমি জাস্ট, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। ও হ্যালো, স্ক্রিনটা আসছে না তো তাই জন্য ভাবছি, হ্যাঁ স্ক্রিনটা আসছে না তো তাই জন্য ভাবছিলাম হয়তো জয়েন হয়েছে নাকি।
ঠিক আছে। এ জীবনে, তারপর নিয়েছি সেথা আজি এসেছি সুখের লাগিয়া। আমার হাতের লেখা ভালো না খুব একটা, এবং এখানে প্যাডে লিখতে অসুবিধা হয়। আমিও, এখানে হচ্ছে আমিও তুমি। হ্যালো, ক্লাস করাচ্ছি 9:30 পরে করো। আমিও তুমি মোদের পানসি, মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। আচ্ছা, তো এখানে আমি কিছু নিজের মতো করে শব্দ ব্যবহার করেছি এই গানটাকে মেলানোর জন্য। এখানে 9টা গান আছে, সেই 9টা গানকে আমি একটা গান করে নিয়েছি। কি? এই জীবনে সেথা আজি আসিয়াছি বা এসেছি। এই জীবনে, দেখো ভালো করে, আর ভুলবে না কোনোদিন। এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া। আমি, এখানে একটা ও ব্যবহার করেছি, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এবং শেষ গানটা কি? সই কেবা শোনাইল শ্যামনাম। শ্যামনামতে শেষ গান, শ্যাম হচ্ছে শেষ শেষ গান। তো এখানে এই যে লাইনগুলো আমি লিখেছি, এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পুষ্প দেব, মোদের তরি দেব, মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এটা যদি আমার মুখস্থ থাকে তাহলে কিন্তু আমি সবগুলো গানই বের করতে পারবো। বের করতে পারবো তো। তো এখানে দেখো, একটা জায়গাটা বেশি করে নিলে ভালো হতো। দাঁড়াও, আচ্ছা বুঝতে পারলে তো নাকি বোঝনি? তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি আরো অন্য কিছু, মানে আরো কিছু জিনিস। সেটা হচ্ছে পেয়ারার গান। পেয়ারার গান পাচ্ছি 4টা। যদি দিয়ে দেয় যে পেয়ারার গানগুলো তোমরা ক্রম নির্ণয় করো, তো এখানে দেখবে যে আমরা কিন্তু বুঝতে পারবো। এই গানটা দিয়ে হয়ে যাবে। প্রথম গানটা পেয়ারার, এ জীবনে পুরিল না স্বাদ ভালোবাসি। এই যে ভালোবাসার গানগুলো কিন্তু পেয়ারি বলেছে। সুখের লাগে এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। এই যে জ্ঞানদাস এবং চণ্ডীদাসের পথগুলোও কিন্তু পেয়ারা বলেছে। সুতরাং আমরা জানতে পারি, মানে বুঝতে পারবো যে এগুলো হচ্ছে পেয়ারার গান। তারপরে মালা, মালাটা কি গাচ্ছে? মালাটা গেতে হচ্ছে পেয়ারা, এটাও পেয়ারা গান। তুমি বাঁধিয়া কি রেখেছ হৃদিয়ে, এটাও কি? এটাও পেয়ারা গান। তো এখান থেকে যদি পেয়ারার গানও আসে, তোমরা এই লাইন, তোমাদের এই লাইনটা থেকে কিন্তু হয়ে যাবে। এই জীবনে পুলনা স্বাদ ভালোবাসি, এই যে একটা গান হয়ে গেল। সেথা আজি, সেথা, এটা হচ্ছে সেথা আজি এসেছি সুখের সেথা গিয়াছেন তিনি সমরে আনিতে জয় গৌরব যিনি, এটা তো পেয়ারা গান নয়। আজি এসেছি বোধ হয়ে, এটা এটা হচ্ছে নর্তকীদের গান। সুখের লাগিয়া, এই হচ্ছে পেয়ারার গান। তারপরে আমিতে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালটি গেঁথেছি, পেয়ারা গান। তারপরে হচ্ছে আমিও তুমি, তুমি হচ্ছে কি? তুমি বাঁধিয়া কি রেখেছ হৃদিয়ে। তারপরে ছোট্ট মোদের পানসি, এটা কাশ্মীরের গান হয়, সুতরাং পেয়ারার কোনো ওখানে প্রসঙ্গ নেই। তারপরে ধন্য ধন্য পুষ্প ভরা, এটা হচ্ছে চাঁদ বলক যশবন্ত খায়ের যে মহামায়ের যে রাজধানীর যে চাঁদ বলক তাদের গান। তারপরে সই কেবা শোনালেও শ্যামনাম, এটা হচ্ছে পেয়ারার গান। তো এখান থেকে পেয়ারা গানগুলো কিন্তু বেরিয়ে গেল। তো এটা মুখস্থ রাখবে, এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। বুঝতে পারলে? বুঝতে পেরেছ? হ্যাঁ দাদা। 10 বার 15, মানে এটা মুখস্থ করো। দেখো, এটা যদি মুখস্থ করো তোমার কত শর্টকাট হয়ে যাচ্ছে বিষয়টা। সুতরাং এই লাইনটা মুখস্থ করাই বেস্ট হবে না? তারপরে এখান থেকে, কিন্তু দাদা ওই হ্যাঁ অঙ্ক বলো। গর্ভাঙ্ক এগুলো মনে থাকে না। হ্যাঁ, এটা একটু সমস্যা হবে, আমি বলছি পরে। তারপরে হচ্ছে এখান থেকে আমরা যদি আসে যে এই গানটা কোন দৃশ্যে আছে, এই গানটা কোন দৃশ্যে আছে।
তো এখান থেকে ভাগ করে নেবে। এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। আমরা জানি ৪-এ একটা গান আছে ৪-এর ১ নং পরিচ্ছেদে। তারপরে এখানে দেখো একটা মিল আছে, মিল পাই এখানে। ১-এর ৩-৪, ২-এর ১-৪। ১-এর হচ্ছে ৩-৪-এ প্রথম গানটা কি? এটা একটা আমি যোগ বিয়োগ করে কি একটা করছিলাম অনেকদিন আগে, ওটা ভুলে গেছি এখন। তো এইভাবে করা যেতে পারে। ১-এর হচ্ছে কি ৩-৪-এ গান, ২-এর হচ্ছে ১-৪-এ গান। তারপরে ৩-এর হচ্ছে কি? ৩-এর হচ্ছে ২-২-২, ২-২-৪-৬। ৩-এর হচ্ছে কি ২-২-৪-৬, ২-২-৪-৬ গান। এটা মুখস্থ করার দরকারই নেই, এটা জানবো আমরা, মনে থাকবে যে শেষেরটা গান কোথায়, ৪-এর ১-এ আছে। তো এখানে দেখো আমি গানগুলো মুখস্থ করলাম। এই যে মনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমিও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। এই গানগুলো কোথায় আছে? ১-এর হচ্ছে ১-এর ৩-৪-এ আছে, ২-এর আছে ১-৪-এ, ৩-এর ২-২-৪-৬, ৩-এর ২-২-৪-৬ আছে। এবং এখানে দেখো প্রথম গানটা কি? এই জীবনে পূর্ণ স্বাদ ভালোবাসি। এটা হচ্ছে রাত্রিতে, ধরতে পারবে এটা হচ্ছে রাত্রিতে গান হয়, প্রথম গানটা রাত্রিতে। তারপরে সেথা গিয়াছেন তিনি সমরে আনিতে জয় গৌরব চিনি। আমরা কখন দেখতে পাই? যখন যশবন্ত সিংহ সকালবেলাতে যখন যায়, যশবন্ত সিংহ তারা যশবন্তপুরে যায়, যোধপুরে যায়, তখন কিন্তু এই গানটা আমরা দেখতে পাই যে যুদ্ধ করে হেরে নিয়ে, যুদ্ধে হেরে বা যায় তখন। এটা হচ্ছে প্রভাতে, সকালবেলায় কিন্তু যায়। তারপরে আজি এসেছি বধূ হে, এই গানটা মুরাদের নর্তকীগণ গেয়েছে। মুরাদ কখন সুরা পান করে? কখন? রাত্রেই তো পান করে নাকি? এটা নর্তকী গান গেয়েছে। হ্যালো, বলো, বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। হুম। মুরাদ কখন সুরাপান করে? রাত্রে সুরাপান করে। এটা হচ্ছে রাত্রিতে। হুম। তারপর সুখের লাগে এ ঘর বাঁধুনি অনলে পুরিয়া গেল। এখানে কিন্তু যেহেতু পিয়ারার গান, এবং কি এখন এখানে ওই প্রেমের গল্প হচ্ছে, জ্যোৎস্না রাত্রে, জ্যোৎস্না রাতে মনে রাখবে। তারপরে এই ৩টি মনে রাখবে, ৩-এর ২-২-৪-৬, ৩-এর ২-২-২, এগুলো হচ্ছে সন্ধ্যাতে হয়েছে। এবং ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এটা কিন্তু দুপুরবেলা হয়, মধ্যাহ্নে হয়। আমরা বুঝতে পারবো চারণ বালক, চারণ বালকরা গরু চড়ায় কখন, ছাগল চড়ায় কখন? নিশ্চয়ই সকালবেলায় বের হয়, রাত্রিবেলা তো করে না। সুতরাং এটা কি দুপুরবেলাতে গাছের নিচে। এটা মনে রাখবে যে গাছের নিচে মানে ছাগল চড়ছে বা গরু চড়ছে বা উট চড়ছে, যেটাই চড়ুক, এবং গাছের নিচে ছায়ার মধ্যে বসে বসে চারণ বালকরা মধ্যাহ্ন দুপুরে রৌদ্রের মধ্যে যখন গরু চড়াচ্ছে, তখন তারা গাছের নিচে বসে বসে এই গানটা করছে, ধন্য ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। বোঝা গেল? বুঝতে পেরেছো? তাহলে কি হ্যাঁ পেলাম দাদা। এখান থেকে? হ্যাঁ দাদা, এই জীবনে সেথা আজি এসেছি সুখের লাগিয়া, আমি ও তুমি মোদের পানসি দেব পুষ্প ভরিয়া। হয়ে গেল গান মুখস্থ আমার সবগুলো। তারপরে আমার দৃশ্য। ১-এর ৩-৪, ২-এর ১-৪, ৩-এর ২-২-৪-৬, ৪-এর ১। প্রথম গানটা কি আছে? এই জীবনে পূর্ণ স্বাদ ভালোবাসি, এটা রাত্রে গান। সেথা গিয়াছেন তিনি সমরে জয় গৌরব আনিতে। তো এটা হচ্ছে কি প্রভাত বেলায়, প্রভাতে যখন যায় যুদ্ধে হেরে যশবন্ত সিংহ। তারপরে আজি এসেছি হে এসেছি বধূ হয়ে, এটা মুরাদের নর্তকীরা গান গেয়েছে। মুরাদ রাত্রে সুরাপান করতো, অর্থাৎ রাত্রেবেলায় কিন্তু সে আমোদ ফুর্তিতে মেতে থাকতো, সেই জন্য এটা মুরাদের নর্তকীরা রাতে গান করেছে। পেয়ারা সুখের লাগে এ ঘর বাঁধুনি অনলে পুরিয়া গেল, এই গানটা জ্যোৎস্না রাত্রিতে। সুখের লাগে এটা হচ্ছে পেয়ারা গান করছে, সে তার স্বামীর সঙ্গে সুজার সঙ্গে গল্প করছে। না, হ্যাঁ সুজাই তো, সুজার সঙ্গে রাতের প্রেমের গল্প করছে, প্রেমের কথা বলছে, তো এটা হচ্ছে জ্যোৎস্না রাত্রে। তারপরে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। আরেকটা জিনিস এখানে দেখো, এটা হয় এখান থেকে, এটা হচ্ছে ৩-এর গান, তো আমি বললাম ৩-এর ২-এর সবগুলো গানই সন্ধ্যাতে হয়। অথবা এখানে দেখতে পারো, বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা কি পয়েন্ট মনে হলো, লিখে রাখো, যে আমি সারা সকালটি বসে বসে এই সাধের মালাটি গেঁথেছি। মানে সকালবেলায় মালা গাঁথতে বসেছে, মালা গাঁথতে 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 তার সন্ধ্যা লেগে গেছে। সুতরাং এই মালা শেষ হওয়ার পরে কিন্তু সন্ধ্যাবেলা এই গানটা গাইছে। এবং সন্ধ্যার পরে বাকি যে গান গেয়েছে, ৩টি গান আমরা পাই এখানে, সবগুলো গানই ৩টি গানই কিন্তু সন্ধ্যায়। এবং ধনুধান্য পুষ্পভরা, এটা হচ্ছে চারণ বালকদের গান। মধ্যাহ্ন দুপুরে গরু চড়াচ্ছে এবং চারণ বালকরা গাছের ছায়াতে বসে তারা গান করছে, এই গানটা করছে। এবং সই কেবা শোনালো শ্যামনাম,
এটা হচ্ছে শ্যাম নাম, এটা শেষ গান, এবং শ্যামতে সন্ধ্যা, সন্ধ্যায় কিন্তু এই গানগুলো করে। বুঝতে পারলে? বলো প্রিয়ব্রত, কোনো সমস্যা হলে বলো এখন। সুরভি, স্মৃতি? না দাদা, ঠিক আছে। বুঝেছি দাদা। তো এইভাবে কিন্তু মুখস্থ দেখবে, অনেকটা শর্টকাট হবে, সহজ হবে, ধরতে পারবি ভালো করে। তো এই হলো বিষয় গানের। তারপর হচ্ছে পরিচ্ছেদ। দেখো এখানটা একটু সমস্যা হতে পারে এবং এটা গুলিয়ে যায়, আমারও গুলিয়ে যেত। তো আমি এটা না খুব ভালো করে মুখস্থ করছিলাম, মুখস্থ করার পরে দেখলাম যে না, এটা গুলিয়ে যাচ্ছে। তো আমি এখান থেকে ওই এইভাবে ভাগ ভাগ করে, মানে ভাগ ভাগ করে বলতে আমি পরিচ্ছেদ, মানে প্রথম অঙ্কের এই কয়েকটা দৃশ্য হচ্ছে 7 5 6 7 6, তো এই দৃশ্য অনুযায়ী আমি মুখস্থ করেছিলাম, মানে মুখস্থ বলতে মোটামুটি করেছিলাম আর কি। আগ্রার দুর্গপ্রাসাদ, নর্মদা তীরে মোরাদের শিবির, কাশীতে সুজার সৈন্য শিবির, যোধপুর দুর্গ, পরিত্যক্ত প্রান্তর, এলাহাবাদের সোলেমানের শিবির। তো এই যে এইভাবে না, আগ্রা প্রাসাদ, মানে এই দৃশ্যগুলো, দ্বিতীয় অঙ্কের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমি মানে দ্বিতীয় অঙ্ক, সেখানে হচ্ছে 5টা আছে, 5টা মুখস্থ করলাম। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। তারপরে তৃতীয় অঙ্ক, মানে অনেকগুলো যেহেতু অঙ্ক, সেই জন্য মানে গুলিয়ে যায় আর কি। মানে এখানে হচ্ছে যেটা বেস্ট আর কি, সেটা হচ্ছে কাহিনী ধরে ধরে, মানে পর পর স্টেপ বাই স্টেপ কাহিনী, কিন্তু তবুও এখানে গুলিয়ে যায় যেহেতু উল্টো পাল্টা করে দেওয়া আছে এই জায়গাটা। তৃতীয় অঙ্ক খিজুয়া, ও খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার সৈন্য শিবির, আহমেদাবাদের দাঁড়াও শিবির। এখানে হচ্ছে এই শিবিরের কথা আছে, তো এখানে হচ্ছে 3টি করে মুখস্থ করতে হবে, 3টি অঙ্কে, তৃতীয় অঙ্কে 7 5 6, এখানে 6টা আছে। খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার শিবির, আহমেদাবাদের দাঁড়ার শিবির। কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর। কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর, মানে আমরা যদি প্রথমটা মনে রাখি তবুও বলতে পারবো যে কাশ্মীর মানে কি, ওই প্যারি সিংয়ের, কাশ্মীরের পৃথ্বী সিং, এটা প্যারি সিংহ নয়, পৃথ্বী সিংহ, পৃথ্বী সিংহের প্রমোদ উদ্যান। এলাহাবাদে ঔরঙ্গজেবের শিবির, যোধপুর প্রাসাদ কক্ষ। তারপর হচ্ছে চতুর্থ অঙ্ক, 7 5 6 7, এখানে 7টা আছে। টান্ডাই সুজার শিবির, জিহন খাঁর দরবার কক্ষ, নাদিরের কক্ষ, যোধপুর প্রাসাদ, আগ্রার প্রাসাদের শাহজাহানের কক্ষ, ঔরঙ্গজেবের বহির্কক্ষ। তারপর হচ্ছে পঞ্চম অঙ্ক, দিল্লির দরবার, দিল্লি, আরাকান, আগ্রা, গোয়ালিয়র, গোয়ালিয়র, ঔরঙ্গজেবের বহির্কক্ষ, আগ্রার প্রাসাদ। মানে এখান থেকে বেশ যেটা সেটা মুখস্থ করা, এবং যে কয়েকটা মানে আমি এখানে ওই প্রথমটা এবং দ্বিতীয়টা এটা কি পয়েন্ট বের করেছিলাম, মানে সহজ এখানটা, 2 নম্বরটা কিন্তু সহজ এখানে, কিন্তু অন্য ওগুলো গুলিয়ে যায় এখানে। 2 নম্বরটা কি আছে, মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি। মথুরা, আগ্রা, রাজপুতানা, মুঙ্গের, দিল্লি, সহজ এখানে। তারপরটা হচ্ছে খিজুয়ায় ঔরঙ্গজেবের শিবির, খিজুয়ায় সুজার শিবির, আহমেদাবাদে দারার শিবির, কাশ্মীর, এলাহাবাদ, যোধপুর। মানে চেষ্টা করবে এইভাবে মুখস্থ করার, বা যদি কি পয়েন্ট বের করতে পারো এখান থেকে তো কি পয়েন্ট বের করে মুখস্থ করবে। এবং মোটামুটি যে দৃশ্যগুলো আছে সেই দৃশ্যগুলোর ঘটনাবস্তু কিন্তু আমরা বুঝতে পারি সহজেই, যে মানে কিছু বুঝতে পারি, কিছুটা একটু গন্ডগোল হতে পারে, মানে বুঝতে অসুবিধা হতে পারে বা ভুলে যেতে পারি। যেমন কাশ্মীর, এটা কাশ্মীরের ঘটনাটা আছে, পরপর দেখি। আগ্রা দুর্গ প্রাসাদ, এখানে কি, এখানে হচ্ছে শাহজাহান রুগ্ন, অথর্ব আছে, সেখানে সুজা, সেখানে কে আসে, দাঁড়া আসে, এবং কথোপকথন হয়, এই যে এরা বিদ্রোহ করছে, মোরাদ একদিকে বিদ্রোহ করছে, ঔরঙ্গজেব বিদ্রোহ করছে। তারপরে নর্মদা তীরে মোরাদের শিবির। এখানে হচ্ছে এই মোরাদের চরিত্র সম্পর্কে কথা জানতে পারি, দারার বিরুদ্ধে যুদ্ধ জয় সম্পর্কে ঔরঙ্গজেব এবং মোরাদের কথোপকথন এগুলো জানতে পারি। কাশীতে সুজার সৈন্য শিবির, এখানে হচ্ছে প্রথম গান পাই আমরা। তারপরে হচ্ছে সুজা পিয়ারার যে কথোপকথন সেটা পাই। একের কি আছে, একের কি বললাম, একের কোন কোন পরিচিত গান আছে, একের 3 4 নাকি, হ্যালো, হ্যাঁ। 2-এর 1 4, 3-এর 2 2 4 6, 4 6।
হ্যাঁ, 4-এর 1। এ কিন্তু মুখস্থ রাখবে, ভুললে কিন্তু হবে না। এলাহাবাদের সোলেমানের শিবির। ঘুম পাচ্ছে, যাই হোক। তো এখানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করে শায়েস্তা খাঁ দারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, ফলে আগ্রার যুদ্ধে পরাজিত হয়ে দারার 100 সঙ্গী এবং 30 লক্ষ মুদ্রা নিয়ে দোয়াবের দিকে পালিয়েছিল। এবং এই সংবাদ পেয়ে জয়সিংহ তার সৈন্য নিয়ে আগ্রায় যাত্রা করেছে দিলির খাঁ সোলেমানের সঙ্গে এলাহাবাদ রয়ে গেছে। দিলির খাঁ কিন্তু বিশ্বাসঘাতকতা করেনি, এই জয়সিংহ কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল। আগ্রার প্রাসাদ। প্রাণ ঔরঙ্গজেব পুত্র মোহাম্মদ আগ্রার দুর্গে 10 জন দেহরক্ষী নিয়ে শাহজাহানকে বন্দি করেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখবে, ভালো করে লক্ষ্য করবে, সেটা হচ্ছে শিবিরের যে কথাগুলো আছে না, শিবির শিবির কখন পড়ে? রাত্রে পড়ে, রাত্রে দেয় শিবির। তো এখানে দু একটা ব্যতিক্রম থাকতে পারে, আছে মনে হয় একটা নাকি দুটো। তো শিবিরগুলো দেখবে রাত্রে। এবং দুর্গ, এখানে যোধপুর দুর্গ প্রভাব। পরিত্যক্ত প্রান্তর যুদ্ধ শেষ হওয়ার পরে পরিত্যক্ত প্রান্তর এখানে আহ, মানে ওই পালিয়ে যায় আর কি। এটা হচ্ছে রাত্রি। এলাহাবাদের ছেলেমেয়ে এটা হচ্ছে প্রাণ্য। আগ্রার প্রাসাদ প্রাণ্য। তো এইভাবে কিন্তু একটু দেখবে যে কিছু কিছু কি পয়েন্ট বের করার চেষ্টা করবে। শিবির, এটা হচ্ছে রাত্রি। দুর্গ, প্রাসাদ দুর্গ প্রভাত। রাজপুতানার মরুভূমি প্রান্তদেশ হচ্ছে দ্বীপ্রহর, মানে দুপুরবেলায় হচ্ছে দ্বারা পিপাসার্থ তার পুত্র কন্যা স্ত্রী নিয়ে পিপাসার্থ, অর্থাৎ দুপুরবেলাতে। মুঙ্গেরের দুর্গপ্রসাদ, এটা মঞ্চ হবে, হ্যাঁ মঞ্চ। এটা হচ্ছে জ্যোৎস্নারাত্রি। মুঙ্গেরের দুর্গপ্রসাদ মঞ্চ, এখানে হচ্ছে গান করে আর কি, গান করে কিন্তু পিয়ারা, অর্থাৎ এখানে রাত্রে কিন্তু তারা যে গান করছিল আর কি, সেই কথাগুলো এখানে আছে। দিল্লি দরবারকক্ষ প্রাণ্ড। তো এই বিষয়গুলো এখানে আছে, মানে কোনটা কখন একটু দেখে নেবে এই জায়গাটা। শিবিরগুলো হচ্ছে রাত্রি, সন্ধ্যা, রাত্রি, এগুলোর মধ্যে কিন্তু আছে রাত্রি, মানে বিশেষত শিবিরগুলো রাত্রি। এটা একটা কি পয়েন্ট বললাম এখান থেকে, এটা মনে রাখবে। হুম। তারপরে একটা জিনিস বলি এখানে, সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা কিছু সংলাপ পাবো, যেগুলো একটু মনে রাখতে হবে ভালো করে। সংলাপগুলো কি কি? সংলাপগুলো দেখবে মীর জুমলা, এদের চরিত্রের সঙ্গে কিছু সংলাপ আছে যেগুলো মানায় না, তাই তো? কিছু সংলাপ আছে যেগুলো হচ্ছে এদের চরিত্রের সঙ্গে মানায় না, এবং কিছু চরিত্র আছে যেটা একটু ব্যতিক্রম সংলাপ আছে, ব্যতিক্রম সংলাপ দু একটা পাবে এখানে। সেই সংলাপগুলো কিন্তু একটু ভালো করে মনে রাখতে হবে। এবং হচ্ছে শেষের দিকে, শেষে যখন কথা বলে এই সোলেমান, শিপার এবং হচ্ছে মোহাম্মদ, এদের যে কথোপকথনটা আছে, সেই জায়গায় একটু ভালো করে লক্ষ্য রাখবে কিন্তু। কোন জায়গাটা গুলিয়ে যেতে পারে কোনটা কার সংলাপ, ঠিক আছে? হ্যালো, বোঝা যাচ্ছে? বুঝতে পারছো তীব্রত? হ্যাঁ দাদা। যেগুলো বলছি হ্যাঁ মন দিয়ে হ্যাঁ শোনো দাদা। একটু। হ্যাঁ বলুন, ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে এখানে, যে সংলাপগুলো পড়বে, সেই সংলাপগুলো নাটক থেকে যেহেতু সংলাপ দেয়, সংলাপগুলোতে সবসময় আমি বলি যে কথাটা, সেটা হচ্ছে কি পয়েন্ট বের করার চেষ্টা করবে। যেমন একটা কথা আছে, আমি দেখেছি যে উম, এরা কারা, কি বলে এদের, রাজস্থানী, মানে যোধপুর সেনাদের কি বলছে, আচ্ছা ছাড়ো। ওটা তো এক এক রাজপুত বলতো হ্যাঁ, নাকি? এক একটা রাজপুত এক একটা কামানের চেয়েও ভয়ঙ্কর, এরকম একটা কথা বলেছে। এটা কে বলেছে? এক একটা রাজপুত এক একটা কামানের চেয়ে ভয়ঙ্কর, এরকম একটা কথা বলেছে। এটা কে বলেছে কথাটা? যশবন্ত সিং। না, এটা কথাটা বলেছিল যে এক একটা রাজপুত এক একটা কামানের চেয়েও ভয়ঙ্কর। আমি দেখেছি যে হাপনা, যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এই সংলাপটা কার? বলতে পারবে কেউ? জাহানারা। জাহানারা বলবে কেন এটা?
এই যে চরিত্রগুলো দাদা সম্পর্কে ধারণা দিলদার রাখতে কে? হবে। কে? বলো বলো, কি বললে? আমি দেখেছি জাহাপনা যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে আমি বলি যেটা, সেটা হচ্ছে সংলাপগুলো ভালো করে পড়তে হবে। তারপর সেই সংলাপের ওপরে তোমাকে তোমার আইডিয়া বা বেস বা তোমার কি বলবো, তোমার ধারণা সেটাকে এখানে আরোপ করতে হবে যে লাইনটাতে কি বলছে। আমি দেখেছি জাহাপনা যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে জাহাপনা কাকে বলতে পারে? আমি দেখেছি জাহাপনা, এখানে জাহাপনা কাকে বলতে পারে বলো? কনভারসেশনটা ভালো হলে কিন্তু ক্লাসগুলো ভালো হয়। বলো, এখানে জাহাপনা কাকে বলতে পারে? বলো বলো, তাড়াতাড়ি বলো। এগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই শিখলে তোমরা মানে বেশি মনে রাখতে পারবে। হ্যালো প্রিয়ব্রত, বলো জাহাপনা এখানে কাকে বলতে পারে এই নাটকে? আমি দেখেছি জাহাপনা, জাহাপনাটা কাকে বলতে পারে? ঔরঙ্গজেবকে। ঔরঙ্গজেবকে বলতে পারে। হ্যাঁ, তো এখানে ঔরঙ্গজেবকে জাহাপনা বলার মতো এই নাটকে কে কে আছে? এখানে মহারাজ জয়সিংহ আর দিলীপ খা দুজনেই আছে, বুঝতে পারছি না কোনটা। হ্যাঁ, মহারাজা জয়সিংহ, দিল্লির খা, আরেকজন কে আছে, মীর জুমলা। মীর জুমলা, শায়েস্তা মীর খা। জুমলা আছে, শায়েস্তা খা আছে। তো এখানে দেখো, আমি দেখেছি জাহাপনা যে একটা কামানের চেয়ে একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে জাহাপনা আমাকে ভাবলাম কি এখানে এই কয়েকজন লোক আছে, এই লোকগুলো আছে। এবং রাজপ্রাসাদে, অর্থাৎ এখানে কি বলছে, রাজপুত ভয়ঙ্কর। তো এই ঘটনা কোথাকার হতে পারে? এই কথাটা হতে পারে যখন হচ্ছে যশবন্ত সিংহ এই ঔরঙ্গজেবের কাছে আসে এবং বলে যে আমি আপনাকে যুদ্ধে সাহায্য করতে চাই। তো ঔরঙ্গজেব তখন কি বলে, তা আপনি যদি রাজভক্ত প্রজা হতে পারেন তাহলে আমাদের সাহায্য নিতে কোনো অসুবিধা নেই, আমরা আপনার সাহায্য স্বীকার করব। তো তখন হচ্ছে কি বলে, ওই যে বলে যে পিতাকে তুমি আটকে রেখেছো, আমি কেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তখন ওই তর্ক বিতর্ক হয়, তখন কিন্তু বলে যে হত্যা করতে চাই যতপুর প্রতীকে, সমুদ্র সিংহকে হত্যা করতে চায় এবং তরবারি ইত্যাদি ইত্যাদি বের করেছিল সেটা ওর যে সঙ্গী সাথীর আছে, তোমার হচ্ছে এই মীর জুমলা, শায়েস্তাকে আরে বের করতে চেয়েছিল। তো ওখানে কিন্তু এই মীর জুমলা কিন্তু এই কথাটা বলে। তো এই দুটো চরিত্র, এই মীর জুমলা এবং শায়েস্তাকে, এই দুটো চরিত্র ছিল ওখানে। তো এখান থেকে কিন্তু এই দুটো চরিত্র বলতে পারি, মীর জুমলা কিন্তু বলে এটা। আমি এটা পড়েছিলাম যখন, আমি এটাতে একটা কি পয়েন্ট দিয়ে মুখস্থ করেছিলাম, সেটা হচ্ছে কামান। এই শব্দটাই আমি কি পয়েন্ট হিসেবে ব্যবহার করেছিলাম, যে আমি দেখেছি যাবো না যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। আমি এখানে যেটা কি পয়েন্ট নিয়েছিলাম সেটা হচ্ছে কামান শব্দটা। কামান থেকে কামান, এখানে এই যে ম শব্দটা যে আছে, এই মটাকে আমি নিয়েছিলাম কামানের ম। মীর জুমলাই কিন্তু এই কামানের প্রসঙ্গটা বলছিল যে এখানে আমি দেখেছি যাবো না যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর। এখানে কামান শব্দটাকে আমি কি পয়েন্ট নিয়েছিলাম, যেটা মীর জুমলা বলেছিল। যেমন যে একে কি বলে সভ্যতা যদি বলি, সময় নিচ্ছি যদিও, তোমাদের কাজে লাগবে। একে কি বলে সভ্যতা? আমাকে এখান থেকে প্রশ্ন করো, আমি 100টার মধ্যে 80টা অ্যান্সার দিতে পারবো। বা আমাকে 10টা প্রশ্ন করলে আমি 8টা অ্যান্সার দিতে পারবো। কারণ কি আমি পুরোটা একদম ওই কি পয়েন্টের উপরে মুখস্থ করেছি। এই যে তাস খেলার যে দৃশ্যগুলো আছে, কার কাছে কি তাস ছিল, আমি সবসময় মানে আমার এটা ছোট ছোট অবস্থা, আমার কখনো ভুল হবে না এই জায়গাটা। এবং ওদের যে বক্তব্যগুলো আছে, লিনলিমানের প্রসঙ্গ, গড় ইয়ার নহসাকি থেকে শুরু করে ইত্যাদি, তোমার যে প্রসঙ্গগুলো আছে আর কি, আমি সব বলতে পারবো ওখান থেকে। কারণ আমি পুরোটা হচ্ছে এই কি পয়েন্টের উপর মুখস্থ করেছি, এখান থেকে ভুল হবে না। কি পয়েন্টের উপর মুখস্থ করলে তোমার সহজেই জিনিসগুলো কি আয়ত্তে থাকবে। এখন তুমি মুখস্থ করলে রিভিশন কয়েকদিন দেবে না, দেখে ভুলে যাবে। কিন্তু রিভিশন একটু ভুলবো আমি, কি পয়েন্ট হলে সুবিধা হয় বিষয়গুলো। তো যখনই যে বিষয়টা বলবে সেটা হচ্ছে কি পয়েন্টের উপরে। এবং চরিত্রগুলো যে দেখবে যে এই চরিত্রটা কীরকম হতে পারে, যেমন মোহাম্মদ চরিত্রটা, মোহাম্মদ সুলতান চরিত্র, সুলতান মানে ঔরঙ্গজেবের ছেলে, এ হচ্ছে ন্যায় চরিত্র। এ কিন্তু বিশ্বাসঘাতকতা করে না। সে কিন্তু, তার সংলাপগুলো একরকম পাবো আমরা। তারপরে এখানে পরপরগুলো যাই দেখি কি কি আছে। মানে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবে বক্তব্যগুলোর সময়,
সেটা হচ্ছে বক্তব্যটা কোথাকার হতে পারে, বক্তব্যটা কোথাকার হতে পারে, এবং এই বক্তব্যটা যেখানে ঘটেছে সেখানে কে কে ছিল। যেমন ওই মরু রাজপুতানার না, রাজস্থানে কি মরুভূমি প্রান্ত দেশ, মরুভূমি প্রান্ত, তো সেখানে আমরা কি প্রসঙ্গ পেতে পারি, সেখানে কি প্রসঙ্গ পেতে পারি বলো তো স্মৃতি, প্রিয়ব্রত বলো তো, ওখানে কি প্রসঙ্গ পেতে পারি আমরা, বলো বলো। কোথায়, মরুভূমির প্রসঙ্গে? হ্যাঁ হ্যালো, মরুভূমি যে, হ্যাঁ সেখানে আমরা কোন প্রসঙ্গ মানে কোন কাদের কাদের সংলাপ পেতে পারি এই জায়গাটাতে। রাজপুতানাদের পেতে পারি, মানে রাজপুত হ্যাঁ, বংশধরদের। হুম। আচ্ছা আর তুমি হচ্ছে পড়েছো উপন্যাসটা, পড়েছো এটা নাটকটা? একবার একবার পড়েছিলাম মাস্টার ডিগ্রি, আমি তো এই নাটকটা ছেড়ে দিয়েছিলাম, শাহজাহানটা এত না ভালো না লাগে। না, এখানে খুব বেশি প্রশ্ন হয় না তো, ওখানে তোমার যে বেসিক জায়গাগুলো সেগুলো ধরতে হবে, এখানে মূল যে গুরুত্বপূর্ণ সংলাপগুলো সেটা একটু মুখস্থ করতে হবে, গান এবং দৃশ্যগুলো আছে সেটা একটু মুখস্থ তাহলেই তো হবে। এখানে যে তুমি এটা ছাড়ার কোনো প্রসঙ্গই নেই, তুমি ছাড়তে পারো কোনটা, ছাড়তে পারো হচ্ছে নাটক, নাটক যেটা হচ্ছে সেটা ছাড়ার কোনো বিষয়ই নেই, খুব বড় বড় তো আর নাটক নয়, নাটকে চাঁদ আমি শুধু মণিকটা। নাটকে শুধু হুম। আমি শাহজাহানটা ছেড়েছিলাম, আর কিছু ছাড়িনি। মানে শাহজাহানটা একটু পড়তে খটোমটো লাগছিল প্রথম দিকে। হ্যাঁ, বিষয়গুলো বলো তো কি, এগুলো একটু অসুবিধা হবে, জমাটা অসুবিধা হবে। আমি জমাটা যেদিন পড়াবো সেদিন বলবো, দেখো কত সহজ করা যায় বিষয়গুলো, সংলাপগুলো। মানে আমার নাটকের পার্টটা এত ভালো হ্যাঁ দাদা, লাগে। আমার জনা মনে থাকে না একদম। হ্যাঁ, আমার নাটকের পার্টটা আমি এমন করেছি, এমন আমার ভালো লাগে এখন পড়তে পড়তে। দেখো যেটা বাস্তব কথা সেটা হচ্ছে কোনোটাই, যে বিষয়গুলো আছে ঢোড়াই জেদ কার কার ভালো লাগে না। দাদা, ঢোড়াই জেদ পড়া কেউ শুরু পড়েছো? করেছিলাম, যে ভালো লাগেনি পড়িনি। ভালো লাগেনি। আবু সেদাবের প্রবন্ধকে কতবার পড়েছো? আবু সৈয়দ আইবের প্রবন্ধ আমার খুব ভালো লাগে, মানে ওর প্রবন্ধের মধ্যে একটু কনসেপচুয়াল জায়গা আছে। আমি আবু আইবের সেদাবের প্রবন্ধ প্রবন্ধ আমি বুঝতাম না প্রথমে, পড়তে ভালো লাগতো না, তারপরে ঢোড়াইচিত মানুষ পড়তে ভালো লাগতো না, বুঝতাম না। আমি এই ঢোড়াইচিত মানুষই কতবার পড়েছি তার হিসাব নেই। প্রথম প্রতিশ্রুতি প্রথমবার পরে আমি কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু প্রথম প্রতিশ্রুতি বারবার পড়তে পড়তে মানে এত ভালো লাগে, এবং আমি এত কোটেশন দিতে পারবো এই প্রথম প্রতিশ্রুতি থেকে, আশা করি কেউ আর আমার ঠোঁটস্থ মতো হয়ে গেছে রয়েজিৎ মানুষ থেকে প্রশ্ন করুক আমাকে কেউ। মানে এই বিষয়গুলো বারবার পড়তে পড়তে এবং পড়াতে পড়াতে, তারপর হচ্ছে তোমার এই যে আবু সৈয়দ, মানে আমার পড়তে মানে এই জায়গায় এত ভালো লাগে, আমি এখন খুব ভালো করে বুঝতে পারি যেখানে কি বলছে, মানে কি কি বিষয়গুলো আছে এখানে, অসাধারণ। এই নাটকও তেমনই, যেমন যে নির্বাস, কেউ যদি পরে বুঝতেই পারবে না নির্বাসটা প্রথমে। নাটকও এরকমই, যেমন চাঁদ বণিকের পালা বুঝতে বুঝতে মানে ভালো লাগে না, প্রথমবার পড়লে একবার দুবার পড়লে আর ভালো লাগে না। এগুলো হচ্ছে বারবার যখন রিভিশন করবে এবং বুঝবে বিষয়গুলো তখন দেখবে খুব ভালো লাগে। এই শাহজাহান নাটকও বা এই প্রত্যেকটা নাটকই, যেমন সিংহাসনে খয়রাক ছোট কিন্তু সব গুলিয়ে যায়, সব গুলিয়ে যায়। তো এখান থেকে আমি যেটা করেছি সেটা হচ্ছে এই কি পয়েন্টগুলো বের করেছি। মোটামুটি ১০০টা মানে ৫০টা যদি সংলাপ থাকে, সেখান থেকে আমি যদি ৩০টা সংলাপ যদি কি পয়েন্ট দিয়ে বের করতে পারি, আর ২০টা সংলাপকে আমি মুখস্থ করতে পারবো না, এই ২০টা সংলাপ যখন বারবার রিভিশন করবো দেখবো অটোমেটিক ৩০টার সঙ্গে সেই ২০টা মুখস্থ হয়ে গেছে। এইভাবেই কিন্তু এগোতে হবে এবং করতে হবে, তাহলে দেখবি বিষয়গুলো খুব তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে। হুম। মানে তুমি যদি শাহজাহান নাটকটা একটু মানে ওই অনুচ্ছেদ মানে একদম লাইন টু লাইন না হলে একটু ভালো করে, মানে হুম, একটু খুঁটিয়ে এই খুঁটিয়ে বলছি। পড়াও, তাহলে আমাদের ভালো হয়, বুঝলে? আচ্ছা, সুতা বলছিল যে মক টেস্টগুলো ৯টার দিকে নেওয়ার জন্য, ৯:৩০ কি খুব অসুবিধা হয়? আমি খুবই অসুবিধা না, কিন্তু এই রোজার জন্য তো 9:30 করা হয়েছিল, সেই জন্য আমি বললাম। বলো একটু তো কি অসুবিধা এই, বলতে ওই যেদিন একটু বেশিক্ষণ নাও সেদিন একটু সমস্যা হয়, কিন্তু ওটা অতটা সমস্যা না। মানে হচ্ছে ৩০ মিনিট, এটা হচ্ছে মানে হাতে রেখে দিয়েছি, ৮টা থেকে ক্লাস করে ৯:৩০ মানে ৯টা পর্যন্ত, তারপর ৩০ মিনিট। আর এখানে হাতে রেখেছি ওই ৩০ মিনিটটা হাতে রাখা আছে, যে যদি কোনোদিন একটু দেখতে বেশি মানে বেশি করে একটু দেখতে লাগে কোনো বিষয়, সেই জন্য এটা হাতে রেখেছি আর কি। ৯:৩০ থাকলে যদি অসুবিধা না হয় তাহলে ৯:৩০ থাক। আচ্ছা, প্রথমে আমরা কি ঠিক পাচ্ছি, আছে। আগ্রার দুর্গপ্রাসাদ, শাহজাহানের কক্ষ, কাল অপরাহ্ন। তো দুর্গপ্রাসাদ এখানে হচ্ছে কাদের প্রসঙ্গ পাবো,
এখানে হচ্ছে এই দারা এখানে আসবে, দারা আসবে এবং আসবে জাহামারা। জাহামারাই তো, হ্যাঁ জাহামারা, শাহজাহানের কন্যা জাহামারা এখানে আসবে। এবং এখানে এসে কিছু সংলাপ পাবো দারার, যে সোজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে, সম্রাট নাম তিনি নেননি, মুরাদ গুর্জরে সম্রাট নাম নিয়ে বসেছে, মুরাদের সঙ্গে যোগ দিয়েছে ঔরঙ্গজেব। প্রথম অঙ্কের প্রথম দেশে শাহজাহানকে ধূম্রপান করে দেখা যায়, এগুলো সাধারণ তথ্য। তারপর এখানে দারা বলে যে দারা পুত্র সোলেমানকে সুজার বিরুদ্ধে যাত্রা করবার জন্য লিখবে এবং পুত্রের সঙ্গে মহারাজ জয়সিংহ এবং সৈন্যাধ্যক্ষ দিল্লির খাকে, স্পেলিংটা দেখে নেব ভুল আছে, দিল্লির খাকে পাঠাবেন বলে জানান শাহজাহানকে। আর মুরাদের বিরুদ্ধে মহারাজ যশবন্ত সিংহকে পাঠাবেন জানান। এই বিদ্রোহ দমন করতে আমি জানি, দারা বলেছে শাহজাহানকে। অর্থাৎ মনে রাখবে, অর্থাৎ এই আগ্রার দুর্গ প্রাসাদে এখানে হচ্ছে কথোপকথন হচ্ছে কার কার, পিতা পুত্র এবং কন্যার কথোপকথন হচ্ছে। তো এখানে যে সংলাপগুলো পাবো, যে পুরুষ সংলাপগুলো সেটা কিন্তু দারার পাবে, এবং শাহজাহানের সংলাপগুলো বুঝতে পারবে এখানে, এবং বাকি যে সংলাপগুলো আছে সেটা কিন্তু এই জাহামারার পাবে। জাহামারা কি, প্রজা রাজার উপর খড়গ তুলছে, সেই খড়গ তার নিজের স্কন্ধে পড়ুক। এখানে পাবো কি, এখানে জাহামারা হচ্ছে দারাকে কিন্তু সমর্থন করে কথা বলছে, কিন্তু পিতা হচ্ছে কি বলছে, পিতা হচ্ছে এখানে নিরপেক্ষভাবে কথা বলছে পিতা এখানে। পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী, জাহামারা শাহজাহানকে বলে। আমার হৃদয় এক শাসন জানে, সে শুধু স্নেহের শাসন। এটা হচ্ছে শাহজাহান জাহামারাকে বলে। সাম্রাজ্য কি অন্তপুর একটা ছেলে খেলা, জাহামারা শাহজাহানকে। এখানে দেখবে কথোপকথনগুলো দেখবে ছোট ছোট করে দেওয়া আছে, কিন্তু বইয়ে বড় করে দেওয়া আছে লাইনগুলো। এই যুদ্ধ যে পক্ষের হয়, যে পক্ষের পরাজয় হয়, সবার আমার সমান ক্ষতি, শাহজাহান বলে। তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে, তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে, দারাকে জাহামারা বলে। জাহামারা সুজাকে উদ্ধত, মুরাদকে সকল্পিত সম্রাট বলেছে। জাহামারা সুজাকে উদ্ধত এবং মুরাদকে সকল্পিত সম্রাট বলেছে। কেন তাদের হৃদয়কে লৌহ দিয়ে গড়নি, শাহজাহান পিতাদের উদ্দেশ্যে বলেছে। আমি এই সাম্রাজ্য চাই না, আমি দর্শনে উপনিষদে এর থেকে বড় সাম্রাজ্য পেয়েছি। এটা কে বলেছে, এটা দ্বারা শাহজাহানকে বলেছে। এই লাইনটা এরকম একটা লাইন পাবে যে আমি কোরআনে বা এরকম ধর্মে আমি এর থেকে বেশি অনেক কিছু পেয়েছি, আমি এখনই সাম্রাজ্যকে লাথি মেরে দিয়ে আমি এখনই হচ্ছে কোথায় যেতে, ওই মক্কায় না কোথায় যেতে চাইছে, ঔরঙ্গজেব বলেছিল এরকম একটা লাইন। তো এখানে এটা কিন্তু বলছে দর্শনে এবং উপনিষদে এর থেকে বড় সাম্রাজ্য পেয়েছি, এটা কে বলেছে, দ্বারা বলেছে। অথবা এখানে মনে রাখতে পারো যে দর্শনে, আমি দর্শনে উপনিষদে এর থেকে বড় সাম্রাজ্য পেয়েছি। দর্শনে, দর্শন হচ্ছে দ্বারা, দর্শনের কথা বলেছে কে, দ্বারা। বোঝা গেল? এইভাবে কি পয়েন্ট বের করবে, আমি সাম্রাজ্য চাই না, আমি দর্শনে উপনিষদে এর থেকে বড় সাম্রাজ্য পেয়েছি, দর্শনে দ্বারা। তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে, দুষ্কৃতকে শাসন করতে, কে বলে, জাহামারা দারাকে বলে। দারা ভাইদের পীড়ন বা বধ না করে তাদের বেঁধে পিতার পদতলে এনে দেওয়ার প্রতিজ্ঞা করে। তারা জানুক সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয়। শাহজাহান বলে, শাহজাহান শুধু পিতা নয়, শাহজাহান সম্রাট, শাহজাহান। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে এখানে দু একটা চরিত্র পাবো যারা হচ্ছে নিজের কথাই বলেছে, নিজের কথাই। যেমন দিলদার একটা কথা বলেছে, দিলদার তুমি সুচ হয়ে ঢুকলে ফাল হয়ে বেরোবে, তুমি ছিলে কি, তুমি ছিলে একটা, তুমি ছিলে হচ্ছে কি ছিলে তুমি, দার্শনিক এরকম একটা ছিল, তুমি ছিলে পাঠক, দার্শনিক, বিদূষক, রাজনৈতিক ছেলে। তো এই যে নিজের সম্পর্কে কিন্তু বলছে। এবং মুরাদও পাবে, মুরাদ একটা সংলাপ বলেছে নিজের সম্পর্কে। মুরাদ কি, মুরাদ হচ্ছে, মনে আছে কারো, এরকম দু তিনটি চরিত্র আমরা পাবো যারা নিজের সম্পর্কে দু একটি কথা বলেছে, সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, কারণ সেগুলো মনে হবে অন্য কেউ বলেছে, সেই জন্য ওদের বক্তব্যগুলো গুরুত্বপূর্ণ। তারপরে তো এই দৃশ্যে আমরা পরে দেখতে পাবো যে সেখানে কিন্তু নাদিরা অর্থাৎ দারার স্ত্রী কিন্তু আসে, এবং সে একটি স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নের কথা বলে যে তুমি যুদ্ধে যেও না। দারার পিতার নাম কি, পারভেজ, পারভেজের কন্যা হচ্ছে দারা। এখানে কিন্তু এই জাহামারা নাদিরাকে কিন্তু কি বলে, বলে যে তুমি এত সৈন্য। জাহামারা দারাকে, আচ্ছা এখানে মানে ওই নাদিরাকে কিন্তু জাহামারা কি বলবে এটাকে, মানে ওই ধমকি দেয় আর কি, মানে শাসন করে আর কি।
তুমি এটা কি বলছো? সে রাজার ইসে হয়ে পুত্র হয়ে তুমি এই কথা বলছো? এত তরল তুমি সৈন্য, এত সৈন্য। জাহামারা দাঁড়াকে বলে যে স্ত্রীর কথা শুনে তুমি যুদ্ধ যেতে চাও না, তুমি এত সৈন্য, এই কথাটা কিন্তু বলে এখানে। দারা এবং নাদিরের দুই পুত্র সলেমান শিপার, কন্যা হচ্ছে জহরত। তোর কাজ স্নেহ করা, তোর কাজ স্নেহ, ভক্তি, অনুকম্পা, তুই অন্তত পবিত্র থাক। শাহজাহান দারা জাহামারাকে এটা বলেছিল। তারপরে এখানে কি পাবো আমরা? এখানে হচ্ছে নর্মদা তীরে মুরাদের শিবির। আচ্ছা, মুরাদ বড় না ঔরঙ্গজেব বড়? কে বলেছিল? হ্যালো? মুরাদ বড়। মুরাদ কিন্তু বড় ছিল। মুরাদকে দিলদার বর্বর বলেছে। আমাদের যুদ্ধ জয় হয়েছে, আনন্দ করো, স্ফূর্তি করো, এটা কে বলে? মুরাদ বলে। কারণ মুরাদ কিন্তু হচ্ছে বেশি উন্মত্ত ছিল, আর এবং ঔরঙ্গজেব ছিল কূটবুদ্ধি। আমি শুনেছি যে হিংস্র জন্তুর একটা দস্তুর আছে যে পিতা সন্তান খায়, দিলদার বলে। এখানে দিলদারের যে সংলাপগুলো আছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারবো। দিলদার বলেছে দয়াময় মানুষকে দাব দিয়েছে চর্বণ করার জন্য, এগুলো বলছি না, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে কার সঙ্গে? ঔরঙ্গজেবের। তোমার বুদ্ধি বলেই আমাদের এই যুদ্ধ জয় হয়েছে, কি অদ্ভুত শৌর্য তোমার, মৃত্যুকে একেবারে ভয় করো না। ঔরঙ্গজেব মুরাদকে বলে। এটা বলেছে মুরাদ। মুরাদ বলছে আসফ খাঁ একটা কথা বলতেন, মনে আছে, যে যারা মৃত্যুকে ভয় করে তারা জীবন ধারণ করবার যোগ্য নয়। সে যা হোক, তুমি যশবন্ত সিংহের 40,000 মোগল সৈন্যকে কি মন্ত্র বলে বশ করলে? এটা বলেছে মুরাদ কিন্তু বলেছে। সংলাপটা খুব গুরুত্বপূর্ণ। এখানে এটা মনে রাখতে পারো, যশবন্ত সিংহের 40,000 মুঘল সৈন্য তুমি কি মন্ত্র বলে বশ করলে? তো এটা কি হতে পারে সংলাপ? আমরা জানি যে এখানে হচ্ছে ঔরঙ্গজেব এই যশবন্ত সিংহের যখন সৈন্যরা আসে তখন কিন্তু একজন কি বলবো যে মোল্লা সাজিয়ে কিন্তু সে বিশ্বাসঘাতকতা করে। আগের দিন হচ্ছে যুদ্ধের আগের দিন ঔরঙ্গজেব কতক সৈন্যকে মোল্লা সাজিয়ে মুঘলদের বুঝিয়েছিল যে কাফেরের বিরুদ্ধে অধীনে কাফেরের সঙ্গে যারার পক্ষে যুদ্ধ করা বড় হেয় কাজ। শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যালো হ্যালো? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে কিন্তু বক্সের আওয়াজ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই কিসে হচ্ছে তো, একটু দাঁড়াও। শোনা যাচ্ছে ক্লিয়ার? তো এখানে চালাকি করেছিল কে? ঔরঙ্গজেব চালাকি করেছিল। তো এখানে এই যে কথাটা বলেছে, এই কথা তাহলে কে বলতে পারে? এখানে বলতে পারে মুরাদ। ঔরঙ্গজেব কার্যসিদ্ধির জন্য শুধু একটা উপায়ের উপর নির্ভর করা উচিত নয়, যত রকমের উপায় আছে ভাবতে হবে। কূটবুদ্ধি ছিল এই ঔরঙ্গজেব, সেই জন্য চালাকি করে 3 ভাইকে একদম খতম করে দিয়েছে, নিজে রাজা হয়েছে। মোহাম্মদ পিতা ঔরঙ্গজেবকে মহারাজ যশবন্ত সিংহ তার শকটে চড়ে সসৈন্য আমাদের সৈন্য শিবির প্রদক্ষিণ করছেন, আমরা আক্রমণ করব। মোহাম্মদ বলছে পিতা ঔরঙ্গজেবকে মহারাজ যশবন্ত সিংহ তার শকটে চড়ে সসৈন্য আমাদের সৈন্য শিবির প্রদক্ষিণ করছেন, আমরা আক্রমণ করব। তারপরে কি আছে? ঔরঙ্গজেব বলছে রাজপুত দর্প
কোথায় গেল? ঔরঙ্গজেব রাজপুত দর্প। রাজপুত দর্প, এই দর্প মহারাজের পরাজয়। আমি সসৈন্য নর্মদা তীরে উপস্থিত হওয়া মাত্রই যদি তিনি আমায় আক্রমণ করতেন তো আমার পরাজয় অনিবার্য ছিল। এগুলো কিন্তু মনে থাকবে অটোমেটিক। যে সংলাপগুলো দেখে বুঝতে পারি যে এটা কার সংলাপ হতে পারে, ঔরঙ্গজেবের সংলাপ। মানে একদম রাজা রাজা ভাব এই সংলাপগুলোতে। আমার সৈন্য শিবির প্রদক্ষিণ করে যদি মহারাজের কিছু সান্ত্বনা হয় তো একবার কেন 10 বার প্রদক্ষিণ করুন না। মোহাম্মদকে ঔরঙ্গজেব বলেছে। পুত্র যুদ্ধ পেলে হয়, সরল উদার নির্ভীক পুত্র ঔরঙ্গজেব মোহাম্মদ সম্পর্কে এই কথা বলেছে। তারপরে কাশীতে সুজার সৈন্য শিবির। এখানে সুজা এবং পিয়ারের কথোপকথন আমরা পাবো। তো এখানে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি যে কার সংলাপ কি এখানে। যেহেতু ওই পিয়ারা হচ্ছে কি মানে রসিক মানুষ, রসিক মেয়ে, তো রসিক স্ত্রী, তো এখানে রসের কিছু কিছু গল্প পাবো আমরা, মানে প্রেমের গান ইত্যাদি ইত্যাদি, যে তর্ক বিতর্ক এখানে পাবো কিন্তু, এটা বুঝতে পারবে। তো দু একটা এখানে সংলাপ আছে মনে হয়। দারার পুত্র সুলেমানের সঙ্গে বিকানেরের মহারাজ জয়সিংহ আর সৈন্যাধ্যক্ষ দিলির খাঁ সুজার বিরুদ্ধে এসেছে। এখানে হচ্ছে এই যুদ্ধের প্রসঙ্গ কথাগুলো কি আমরা হচ্ছে সুজার মুখে কিন্তু পাবো, পিয়ারার মুখে এই কথাগুলো পাবো না বেশি। তারপর যোধপুর দুর্গ প্রভাত। যোধপুর দুর্গ হচ্ছে প্রভাতে, এখানে কিন্তু প্রথমেই গান পাই। সকালবেলা এই যুদ্ধে হেরে সে যায়। মহামায়া গাও আবার চারণীগণ, সেথা গিয়াছেন তিনি সমরে, আনিতে জয় গৌরব যিনি। প্রহরী এসে মহামায়াকে সংবাদ দিলেন যোধপুরের মহারাজ যশোবন্তের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে ফিরে এসেছেন। মহামায়া প্রহরীকে নির্দেশ দিলেন যে তিনি তার আকারধারী কোন ছদ্মবেশী তাকে যেন কেউ না প্রবেশ করতে দেন, কারণ মহারাজা কোনোদিন যুদ্ধে পরাজিত হয়ে ফেরেননি। তারপরে পরিত্যক্ত প্রান্তর। এখানে কি, এখানে হচ্ছে পরিত্যক্ত প্রান্তর কি মানে এই যে পালিয়ে আসে, যে আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় উঠবে, এক নদী পার হয়েছে আর এক নদী, ভীষণ কল্লিত তরঙ্গ শঙ্কর। ঔরঙ্গজেবের কথা পাই। দারার সঙ্গে আছে 1 লক্ষ ঘোড়সাওয়ার আর 100 কামান, এই কথা জানায় মুরাদ ঔরঙ্গজেবকে বলে। দারা পাহাড়ের পরপারে সেনানিবেশ করেছেন, এ কথা জানান মুরাদ। এখন পিছলে সর্বনাশ, আক্রমণ করলে ধ্বংস। ঔরঙ্গজেব বিপক্ষ পক্ষ থেকে শায়েস্তা খাঁ ঔরঙ্গজেবের সঙ্গে দেখা করতে চান। দারার সৈন্য আক্রমণ না করে ঔরঙ্গজেব মুরাদকে নিয়ে নাগরার যাবার জন্য পাহাড়ের গোপন রাস্তা ধরে সৈন্য নিয়ে রওনা দিলেন। এই দৃশ্যের শেষে এই ঘটনা লক্ষ্য করা যায়। তাহলে এখানে কি ওই পরিত্যক্ত প্রান্তরকে পরিত্যাগ করে তারা কিন্তু চলে যায়, ওখান থেকে পালিয়ে যায় তারা। তারপরে এলাহাবাদের সুলেমানের শিবির। এখানে কি পাবো আমরা, ঔরঙ্গজেব শেষ যুদ্ধে। এখানে কিন্তু 3টি চরিত্র পাই। এখানে কি কাকে কাকে পাবো এখানে আমরা, বলো ছবি বলো, এখানে আমরা কোন কোন চরিত্রকে পাবো? বলো এখানে কাকে কে পাবো আমরা? এখানে সম্পূর্ণ তোলা নেই। হ্যালো বলো বলো বলো। এই যে ইটা আছে আমরা এলাহাবাদে সুলেমানের শিবির, এখানে এই ইস্যুতে কাকে কে পাবো? সুলেমানের শিবির। সুলেমানের সঙ্গে যুদ্ধ করতে কে কে গিয়েছিল? সুজার বিরুদ্ধে যুদ্ধ করতে সুলেমানের সঙ্গে কে কে গিয়েছিল বলো? সুতাপা দিলির খাঁ ছিল আর জয়সিংহ গিয়েছিল। তো এখানে এই কয়েকজনের সংলাপ কিন্তু পাবো আমরা। ঔরঙ্গজেব শেষ যুদ্ধে জয়ী হয়েছে একথা দিলির খাঁ জয়সিংহকে জানান। শায়েস্তা খাঁ বিশ্বাসঘাতকতা করেছে দারার সাথে, দারা তাতে পরাস্ত হয়ে দোয়াবের দিকে পালিয়ে যায়। সঙ্গে ছিল 100 সঙ্গী এবং 30 লক্ষ মুদ্রা। এটা কে বলে? দিলির খাঁ। কিন্তু এখানে দেখবে, মনে রাখবে যে এখানে এই যে সংবাদগুলো সেরকম দিলির খাঁ বলে, সংলাপগুলো দিলির খাঁ বলে। বৃদ্ধ সম্রাট 57টা অশ্ব বোঝাই করে স্বর্ণ মুদ্রা দারার উদ্দেশ্যে পাঠান, পথে যাত্রা তাও ডাকাতি করে নেয় দিলির খাঁ বলে। আমি যদি সসৈন্যে সুলেমানকে পরিত্যাগ করে যাই তাহলে আমায় পুরস্কার দেবেন, এটাও দিলির খাঁ বলে। ভাগ্যের আকাশ এখন ঔরঙ্গজেবের তারা উঠছে আর দারার তারা নেমে যাচ্ছে, এটা বলে জয়সিংহ। এখানে হচ্ছে কুটবুদ্ধি বেশি হচ্ছে জয়সিংহ, শয়তানি করে এখানে। তো এখানে কিন্তু এই যে সংলাপগুলো হবে সেটা হচ্ছে এই জয়সিংহ মানে শয়তানি আর কি, বিশ্বাসঘাতকতার সংলাপ এখানে হবে। মহারাজ পিতা পরাজিত পলায়িত এই সম্রাট শাহজাহানের পত্র সুলেমান বলে। বিশেষ সম্রাট অথর্ব তার আজ্ঞায় জয়সিংহ বলে এটা। পিতার শত্রু ঔরঙ্গজেব
একথা সুলেমান জয়সিংহকে জানান। এই দৃশ্যে জয়সিংহ দিল্লিরকে নিয়ে দাঁড়ার উদ্দেশ্যে ষড়যন্ত্র করেন। আপনার মতো বিচক্ষণ কর্মঠ ব্যক্তি আমি কখনো দেখি নাই। এটা দিল্লির খাঁ দিল্লির জয়সিংহকে বলে। খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস জায়গা আর কি, এটা মনে রাখবে। আপনার মতো বিচক্ষণ কর্মঠ ব্যক্তি আমি কখনো দেখি নাই। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। দিল্লির খাঁ জয়সিংহকে বলে এটা। দারার পুত্র, আমি জোর করে আপনাদের কাছে ভিক্ষা চাইছি যে আপনারা না যান, আমার সৈন্যদের আজ্ঞা দেন আমার সঙ্গে পিতার কাছে লাহোরে যেতে। আমি দেখি এই রাজ্য পাহাড়ি ঔরঙ্গজেবের এর কতখানি শৌর্য। এটা বলে সুলেমান বলে। কাকে বলে? জয়সিংহ এবং দিলীর খাঁকে বলে। আমি দ্বারা নিমক খেয়েছিলাম, মুসলমান জাত নিমক হারামের জাত নয়, দিলীর খাঁ এটা বলে। আমি যদি শাহজাদ আমায় ত্যাগ না করেন, আমি শাহজাদকে ত্যাগ করব না। দিল্লির খাঁ কিন্তু তার সঙ্গে যায়। তারপরে হচ্ছে আগ্রার প্রাসাদ কালপ্রাণ। এখানে হচ্ছে কি কাকে কাকে পাবো তাহলে? এখানে হচ্ছে এই জাহামারা এবং শাহজাহানের কথোপকথন কিন্তু পাবো, এবং হচ্ছে মোহাম্মদ সুলতান, যেহেতু তারা আগ্রাতে আসে, এই ঔরঙ্গজেব আগ্রা এসে দখল করে নেয় এবং হচ্ছে পিতাকে বন্দি করার জন্য কিন্তু এই মোহাম্মদকে পাঠায়। তো এখানে হচ্ছে শাহজাহান, জাহামারা এবং মোহাম্মদের সংলাপ এখানে পাবো। তো কি পাচ্ছি এখানে শাহজাহানকে ধরার জন্য, মানে আবদ্ধ করার জন্য আসে, ঘরে বন্দি করার জন্য। তো এখানে ডাক দেয় যে আমাকে কি করবে, আমি রাজা এখানকার। তো শাহজাহান ডাকে 5 জন রক্ষী আসে এবং মোহাম্মদের ডাকে 10 জন প্রহরী আসে। প্রলোভন বড়ই অধিক, হৃদয়ে বড়ই দুর্বল, এটা কিন্তু মোহাম্মদ বলে। প্রলোভন বড়ই অধিক এবং হৃদয়ে বড় দুর্বল। এখানে শাহজাহান বলে যে মোহাম্মদ, তোমাকে আমার এই রাজমুকুট পরিয়ে দিয়ে তোমাকে আমি এখানকার রাজা ঘোষণা করছি। তো এইসব কথা বলে, কিন্তু আমরা দেখি যে এখানে কিন্তু মোহাম্মদ বিশ্বাসঘাতকতা করে না পিতার সঙ্গে। সে বলে না, প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল। মানে এই যে প্রসঙ্গগুলো কেন বলছে এখানে, প্রলোভন বড়ই অধিক, হৃদয় বড়ই দুর্বল, কেন বলবে এখানে মোহাম্মদ, কি কারণের জন্য বলবে? তখন মনে রাখতে হবে যে এই যে কারণটা, সেই কারণের জন্য কিন্তু মোহাম্মদ এই কথাটা বলেছে। তারা সব কৃতজ্ঞতার অঙ্কুর। শাহজাহান, এই কারাগারে বসে অসহায় শিশুর মতো ক্রন্দন করলে কিছু হবে না। পদাহত পশুর মতো বসে দন্তে দন্তে ঘর্ষণ করে অভিশাপ দিলে কিছু হবে না। এই কথাটা বলে জাহামারা। দলিত ভুজঙ্গের মতো ফনা বিস্তার করে উঠুন, হৃত শাবক ও ব্যাঘ্রের মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন, নিবৃত্তির মতো কঠিন হন, হিংসার মতো অন্ধ হন, শয়তানের মতো ক্রূর হন। খুব সুন্দর জায়গা তো, আমি এটা লক্ষ্য করিনি। এখানে কিন্তু ক্রম হতে পারে, লাইনটা খুব সুন্দর, দিয়ে দিব ক্রমে। দলিত ভুজঙ্গের মতো ফনা বিস্তার করে উঠুন 1 নম্বর, হিত শাবক ও ব্যাঘ্রের মতো প্রমত্ত বিক্রমে গর্জে উঠুন 2 নম্বর, অত্যাচারে ক্ষিপ্ত জাতির মতো জেগে উঠুন 3 নম্বর, নিবৃত্তির মতো কঠিন হন, হিংসার মতো 4, হিংসার মতো অন্ধ হন 5, শয়তানের মতো ক্রূর হন 6। জাহামারা শাহজাহানকে বলেছে। মানে খুব একটা সুন্দর লাইন। দেখো লাইনগুলো তো কমা পাচ্ছি এখানে, তো এটা কিন্তু ক্রম হতে পারে। তো খুব একটা সুন্দর লাইন, এটা কিন্তু ভালো করে মনে রাখবে। মানে এটা বুঝতে পারবো যে এটা জাহামারা লাইন, কিন্তু এখানে ক্রম হতে পারে, সুতরাং লাইনটা একটু ভালো করে দেখবে। আমি যুদ্ধ নিয়ে আসি, তুই মরক নিয়ে আয়, কে বলে? শাহজাহান বলে। বুঝতে পারছো? দ্বিতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্ক, মথুরায় ঔরঙ্গজেবের শিবির। এখানে কিন্তু এই দিলদার পাবো, এখানে মথুরায় ঔরঙ্গজেবের শিবির, এখানে দিলদার এবং মুরাদ এই সমস্ত চরিত্র পাবো। দিলদার মুরাদকে বলে, এই মানে হাঁসের কিছু কথোপকথন পাই, কিছু প্রসঙ্গ পাই। এখানে হচ্ছে এই মাছ, হাঁস, পা, পশুর মাথা, কুকুরের লেজ, হাতি, এই সমস্ত কথা কিন্তু পাই। এবং ও একটি রত্ন, এটা মুরাদ কিন্তু বিদূষককে বলে, বিদূষক সম্পর্কে। কেন বলবে? কারণ হচ্ছে মুরাদ কিন্তু রসিক মানুষ ছিলেন, রসপ্রিয়, এরকম কুটবুদ্ধি ছিলেন না কিন্তু ঔরঙ্গজেবের মতো। তাই এটা হচ্ছে এই মুরাদ কিন্তু বিদূষককে এই কথাটা বলেছে। এখানে কি বলছে মুরাদ? আমাদের সময় বয়স্যও চাই, নর্তকীও চাই। আর এই কয় বোতল সুরা তোমার জন্য গোয়ার ফিরিঙ্গিদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম, দেখো দেখি কিরকম। ঔরঙ্গজেব হচ্ছে, তিনি কিন্তু এই মুরাদকে কিন্তু মত দিয়েছেন আর কি। যেহেতু মুরাদ ছিল যুদ্ধপ্রিয়, সে ছিল মানে রসিক মানুষ, সে মদ্যপান করতো, আবার নর্তকীও চাই, অর্থাৎ সে ছিল কি চরিত্রভ্রষ্ট। সেই জন্য তাই কিন্তু আমরা এই দেখেছি ঔরঙ্গজেব তাকে যত ভাবে আর কি সে করা যায় আর কি। মদ খাওয়া সম্পর্কে ঔরঙ্গজেব বলছে কোরআনের নিষেধ।
উত্তরে মুরাদ বলে, কোরআনের সব নিষেধ মানতে গেলে সংসার চলে না। মুরাদ যুদ্ধে কি সম্ভোগে কিছুতেই পিছু হয় না মুরাদ। এই যে লাইনটা দেখো, খুব সুন্দর লাইন। এটা কিন্তু মনে হবে না যে মুরাদের লাইন। মুরাদ যুদ্ধে কি সম্ভোগে কিছুতেই পিছুপা নয়, পিছপাও নয়। এটা মুরাদ তার নিজের সম্পর্কেই বলেছে। আমি সিংহাসন চাই না, আমি মক্কাও চাই না। এটা কি বলছে? দিলদার বলছে। দিলদার নিজের পরিচয় হিসেবে বলেছে, ঔরঙ্গজেবকে বলেছে, আমি একজন পুরনো বেজায়, পুরনো গাটকাটা ধাপ্পাবাজ চোর, আমার স্বভাব খোসামদি, ইত্যাদি ইত্যাদি এখানে কিন্তু বলেছে। এখানে গান আছে, মুরাদের নর্তকীগণের গান আছে। তো এইভাবে কিন্তু পড়বে আর কি। এবং এখানে কিছু সংলাপ দ্বারা এখানে হাইলাইট করা আছে সম্ভবত। আচ্ছা, বুঝতে পারলে? এই যে দেখো এখানে, আমি দেখেছি জাহাপনা যে একটা কামানের চেয়েও একটা রাজপুত ভয়ঙ্কর, মীর জুমলা ঔরঙ্গজেবকে বলছে। এখানে আমি কি পয়েন্ট নিচ্ছি? কামানটাকে। মীর জুমলা, এই যুদ্ধে ঔরঙ্গজেব যেরূপ বিচলিত হয়েছেন, এর পূর্বে আমি তাকে এরকম বিচলিত হতে দেখিনি। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, তাই বোধ হয়। ভাই বিবাদ কি অস্বাভাবিক, কি ভয়ঙ্কর। এটাও মীর জুমলা সংলাপ। এখানে মীর জুমলা, দিলের খা, জয়সিংহ, শায়েস্তা খা, যশবন্ত সিংহ, এই কয়েকজন সংলাপ কিন্তু খুব ভালো করে একটু মুখস্থ রাখতে হবে। তারপরে হচ্ছে দেখি আরো কি এখানে করা আছে নাকি। এবং এই যে জায়গাগুলো শেষের দিকে, এই জহরত শিপারের যে সংলাপগুলো আছে, জহরত শিপারের সংলাপ, এগুলো একটু ভালো করে মুখস্থ করবে। তারপরে হচ্ছে এখানে আরো আছে শায়েস্তা খাঁর সংলাপ। জাহাপনা, এই গৌরব ক্রয় করতে আপনার সিংহাসনখানি বিক্রয় করতে হবে। শায়েস্তা তার উপর বৃদ্ধ সম্রাট দাঁড়ার পক্ষে, আর তার সৈন্যরা মানে তাদের গুরুর মতো ভালোবাসে, পিতার মতো ভালোবাসে। এখানে হচ্ছে ঔরঙ্গজেব একখানি পত্রিকাতে, এখানে হচ্ছে ঔরঙ্গজেব, দিলদার, শায়েস্তা খা, এদের কথা, জিয়ন খা, এদের কথা কিন্তু পাই। এই জিয়ন খার দু একটা সংলাপ পাবো, এগুলো একটু দেখে নিও। এই যে খুব সুন্দর লাইন, এই কথাটা দেখো, এটা ভুল হতে পারে। শায়েস্তা খা বলছে, ঔরঙ্গজেব, তবে তোমারও বিবেক আছে। এই কথাটা কিন্তু, এই শায়েস্তা খার কথাই কিন্তু আমরা মানে নাটকটা সম্পূর্ণ পড়ার পরে আমাদের মনে হবে না এই কথাটা শায়েস্তা খা বলতে পারে। ঔরঙ্গজেব, তোমার কি, তবে তোমারও বিবেক আছে, প্রশ্নবোধক লাইন। এখানে কে বলতে পারে কথাটা? আমাদের যেটা মনে হবে সেটা হচ্ছে জাহানারা বলতে পারে, জহরতুন্নিসা বলতে পারে, সুলেমান বা শিপার বলতে পারে, মুরাদ বলতে পারে, দারা বলতে পারে, এরা বলতে পারে। কিন্তু এখানে কথাটা বলছে শায়েস্তা খা, যে শায়েস্তা খা এই ঔরঙ্গজেবের অনুচর, এই শায়েস্তা খা কিন্তু এই কথাটা বলেছে। সুতরাং এই যে লাইনগুলো, দুই একটা যে ব্যতিক্রমী লাইন আছে, সেগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। এখানে হাইলাইট করা আছে এবং নোটে দেওয়া আছে একটা করে। মীর জুমলা বন্দি করে কুমার মোহাম্মদকে। আচ্ছা, এখানে হচ্ছে কিছু শোনা পাবে, জহরতুন্নিসা, জাহানারা, উপরে পাবে, উপরে উপরে উপরে, এই জায়গাটা, এই যে গোয়ালিয়র দুর্গ, এখানে বন্দি ছিল। এখানে হচ্ছে বন্দি করে রেখেছে সুলেমান, শিপার, মুরাদ, এদের বন্দি করে রেখেছিল। এখানে কিন্তু সুলেমানের সংলাপ, মোহাম্মদের সংলাপ, এদের কিছু সংলাপ আছে, মুরাদের সংলাপ। এই সংলাপগুলো একটু মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে সংলাপের ক্রম দিতে পারে। ঠিক আছে, এই জায়গাটা খুব ভালো করে পড়বে। তাহলে বোঝা গেল? থাকলো তাহলে নাকি? ডিটেলস পড়াচ্ছি না তো, এইভাবেই পড়বে, চেষ্টা করবে এইভাবে কমপ্লিট করার, মানে কি পয়েন্ট দিয়ে চেষ্টা করবে, তাহলেই হবে আশা করি। ঠিক আছে, তাহলে রাখছি নাকি? ঠিক আছে দাদা। কোনো অসুবিধা হলে, কোনো জিনিস যদি বুঝতে না পাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে বলবে বা